মাসেই পরাজিত শক্তি ষড়যন্ত্রে লিপ্ত বলেন প্রধান উপদেষ্টা। সরকারকে নিরপেক্ষতা প্রমাণের তাগিদ রাজনীতিকদের। মাইলস্টোন ট্র্যাজেডিতে ২৯ জনের মৃত্যু নিশ্চিত করেছে সরকার। প্রাণহানি নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ, নিস্তব্ধ মাইলস্টোনে বিষাদের ছায়া। সরকারের দুর্বলতা নয়, সদিচ্ছাকে বড় করে দেখা উচিত বলছে বিএনপি। দেশে বস্তাপচা নির্বাচন আর চায় না জামায়াতে ইসলামী। এবং ইসি গঠনে সাংবিধানিক কমিটির বিষয়ে একমত রাজনৈতিক দল, বললেন আলী রিয়াজ। চলতি মাসেই জাতীয় সনদ তৈরির প্রতিশ্রুতি। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদই আছি তাবশির আলীজা। দর্শক, এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। অভ্যুত্থানের ১ বছর যেতে না যেতেই পরাজিত শক্তির ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেলে ১৩টি দলের সঙ্গে বৈঠকে আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলের ঐক্য আরও দৃশ্যমান করা দরকার। সরকারের নিরপেক্ষতা প্রমাণের তাগিদ দেন বৈঠকে অংশ নেয়া দলগুলোর নেতারা। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পর দেশের নানা ঘটনা প্রবাহ। এতে বিএনপি সহ 4টি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এর ধারাবাহিকতায় তিনি বুধবার বৈঠকে বসেন গণ অধিকার পরিষদ, এবি পার্টি, এলডিপি সহ 13টি দলের সঙ্গে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি সহ সরকারের নিরপেক্ষতা প্রমাণের তাগিদ দেন এসব দলের শীর্ষ নেতারা। আমরা একটা সঠিক নির্বাচন যাতে করতে পারি সেই দিকে আগাবো এবং এটি সবাই মিলে করতে হবে, শুধু পুলিশের উপর নির্ভর করলে হবে না। আলাপ আলোচনা পরামর্শ না করে এককভাবে তারা এখানে সিদ্ধান্ত গ্রহণ করে দেশ পরিচালনা করতে গিয়ে একটা লেজে গুবরে অবস্থা তারা তৈরি করেছে। কোন রাজনৈতিক দল যে প্রোটোকল নিয়ে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলকে আক্রমণ করে কথা বলছে, এতে করে আমাদের মধ্যে রাজনৈতিকভাবে বিভেদটা আরও তীব্র হচ্ছে। জনসমর্থিত সরকার যদি কোনো দিকে হেলে যায় তাহলে তাদের প্রতি জনগণের সমর্থন কিন্তু সরে যাবে। মাইলস্টোন বিমান দুর্ঘটনা ও সচিবালয় হামলার সঠিক তদন্তের আহ্বান জানান তারা। মাইলস্টোন স্কুল এবং কলেজে মর্মান্তিক যে সেখানে জেট বিমান বিধ্বস্ত হওয়াতে সেখানে যে প্রাণহানির ঘটনা হয়েছে এবং গতকালকে সচিবালয় কেন্দ্র করে তরুণ শিক্ষার্থীদের উপরে রাষ্ট্রীয় যে দমন নিপীড়ন চালানো হয়েছে, আমরা মনে করি এগুলো খুবই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। মব বা যে ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে উনি মনে করছেন যে এখানে ফ্যাসিবাদের কোনো একটা ষড়যন্ত্র থাকতে পারে। অন্তর্বর্তী সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, মানুষের নিরাপত্তা দেওয়া, সেই দিকে আরো অনেক বেশি মনোযোগী হতে হবে। এর আগে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের 1 বছরের আয়োজন ছিল সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে অতীতকে স্মরণ করা, কিন্তু 1 বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরও দৃশ্যমান করার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় ২৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সরকার। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বর্তমানে দগ্ধ অবস্থায় ৪৪ জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছে। সেখানে বেশ কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দিতে আসা সিঙ্গাপুরের চিকিৎসক দলের সাথে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে ইনস্টিটিউটের পরিচালক এসব কথা বলেন। যদিও এর আগে মঙ্গলবার মাইলস্টোন ট্র্যাজেডিতে আইএসপিআর এর পক্ষ থেকে মৃতের সংখ্যা বলা হয়েছিল ৩১ জন। এদিকে মাইলস্টোনে দগ্ধদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় এসেছে ভারতীয় চিকিৎসক দল। আমরা আমাদের মতামত, ওনার মতামতের ভিত্তিতে প্রত্যেকটি পেশেন্টের জন্য আলাদা আলাদাভাবে চিকিৎসা, অর্থাৎ কিরকম ড্রেসিং হবে, কারোর অপারেশন প্রয়োজন হবে কিনা, ওষুধের কোনো চেঞ্জ হবে কিনা, এইগুলো আমরা ক্যাটাগরাইজ করেছি। যে ক্রিটিক্যাল পেশেন্ট বলতে বোঝানো হয় যে পেশেন্টগুলো সবচেয়ে বেশি ইনজুরি এবং ঝুঁকির মধ্যে আছে। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে এই পেশেন্টগুলোর সম্পর্কে প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট।
তাদের ভালনারেবিলিটি অনেক বেশি। বড় বড় দুর্যোগে হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। নিজের রিপোর্টিং অভিজ্ঞতার আলোকে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, প্রিয়জন নিখোঁজ থাকলে প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে রিপোর্ট লেখানো হয়। এক্ষেত্রে তথ্য গোপন করা কঠিন। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় তথ্য গোপনের ইচ্ছা সেনাবাহিনীর নেই বলে জানিয়েছে ISPR। বুধবার এক বিজ্ঞপ্তিতে সংস্থাটির পরিচালক বলেন, মৃত্যুর সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুজব ছড়ানো হচ্ছে। নিস্তব্ধ মাইলস্টোনে এখন শুধুই বিষাদের ছায়া, ক্যাম্পাসে ঝুলছে তালা। গেটের বাইরে বন্ধুদের খোঁজে অপেক্ষায় থাকতে দেখা গেছে অনেক সহপাঠীকে। এদিকে এ ঘটনায় হতাহতের সংখ্যা নির্ণয় করে ঠিকানা সহ তালিকা প্রস্তুতে কমিটি গঠন করেছে স্কুল কর্তৃপক্ষ। এদিকে আগামী ২৭ জুলাই থেকে সীমিত পরিসরে ক্লাস শুরুর কথাও জানায় কর্তৃপক্ষ। তানজিদ ভুইয়া জানাচ্ছেন বিস্তারিত। শিশুদের কলকাকলিতে মুখর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এখন শুনশান নীরবতা। শিক্ষার্থী নেই, আছে কেবল বিমান দুর্ঘটনার ক্ষতচিহ্ন আর বিষাদের ছায়া। বুধবার সকাল থেকে প্রতিষ্ঠানটির মূল ফটকে তালা। অনেক শিক্ষার্থী চলে গেছেন স্কুল ক্যাম্পাসে। অপেক্ষা করতে হয়েছে বাইরে। সেখান থেকেই নিহত বন্ধুদের স্মরণ করা, জানালেন সেদিনের মর্মান্তিক ঘটনার কথা। কোচিং করার জন্য বসেছিল, কেউ টিফিন খাচ্ছিল, এমন তো অবস্থায় বাচ্চাগুলো যে এভাবে মারা যাবে বুঝতে পারতেছি না। আচ্ছা, রেলিং ধরে দৌড়াদৌড়ি করতেছিল, একটার গায়ের উপরে একটা পড়তেছিল। এরপরে কিছুক্ষণের মধ্যে ফায়ার ফাইটার্স আর্মিরা আসছে। ফায়ার ব্রিগেড সর্বোচ্চ কাজ করছে, সাথে সাথে নৌবাহিনী, বিমান বাহিনী আসছে, সর্বোচ্চ চেষ্টা হচ্ছে। আর কলেজের ছেলেরা, এই ছেলেরাও কাজ করছে। সহপাঠী হারানোর বেদনায় কাতর তারা। মানতে পারতেছি না, আমি ঘুমাইতেও পারতেছি না, সবসময় কথায় বারবার ওরা ছিল, আমার একটু ভালো লাগে না, সারাদিন কিছু খায় না, অনেক মানুষ আহত ছিল, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। অনেকে মারণ অবস্থায় পাওয়া গেছে, তাদেরকেও নিয়ে যাওয়া হয়েছে বার্ন ইনস্টিটিউট সহ আশপাশে যে কটা হসপিটাল আছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের সংখ্যা নির্ণয় করে ঠিকানা সহ তালিকা প্রস্তুতে কমিটি গঠন করেছে স্কুল কর্তৃপক্ষ। কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করবেন অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সবে মাত্র বেজেছিল ছুটির ঘণ্টা। কে জানতো এই ঘটনায় অন্তিম যাত্রার ডাক। কান পাতলেই যেন শোনা যায় উত্তরার মাইলস্টোন ক্যাম্পাসের চাপা কান্না। খাতার ভাঁজ, রক্তমাখা আইডি কার্ড, অর্ধদগ্ধ জুতো, এসব যেন শোকের স্মারক। এটি শুধু একটি দুর্ঘটনা নয়, বরং প্রশ্ন উঠেছে নিরাপত্তা এবং দায়িত্বহীনতা এবং পাশাপাশি রাষ্ট্রের প্রস্তুতির ঘাটতি নিয়ে। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। সবে মাত্রই শেষ, বেজে উঠেছে ছুটির ঘণ্টা। কে জানতো এটি জীবনের শেষ ক্লাস। কারো মাথায় ভর করেছিল গল্পের নতুন চরিত্র, কারো হাতে ছিল খাতার ভাঁজে লুকিয়ে থাকা স্বপ্ন। ঠিক তখনই আকাশ ফেরে নামলো মৃত্যু। তখনই স্কুল মাঠ যেন জ্বলন্ত শ্মশান ঘাট। তারা ছিল নতুন দিনের প্রতিশ্রুতি, তারা ছিল আগামীর বাংলাদেশ। তারা ছিল স্কুল ফেরত ক্লান্ত শিশু, যার চোখে ছিল খেলার ছল, মুখে মিষ্টি হাসি। ছোট বাচ্চারা যাদের অনেকের ছিল বার্থডে, আমি যতটুকু দেখছি ফোনের ভিতরে এক একজনের বার্থডে ছিল। একজনের বাবা বলতেছে যে আমার ছেলের বার্থডে ছিল, আমি বাসায় রেডি করে রাখছি অনেক কিছু, কিন্তু ছেলে যে আজীবনের জন্য চলে যাবে সে কি আর আমি জানতাম? প্রতিটি মুখ যেন এক একটা ভাঙা ঘর, প্রতিটি নামেই রয়েছে বুক চেরা আর্তনাদ। বাসায় গিয়ে মাকে হয়তো জিজ্ঞেস করতো, মা আজ কি রান্না? জানো মা, আজকের হোমওয়ার্ক একটু বেশি দিয়েছে। বিকেলেই হয়তো বের হতো বাবার হাতটি ধরে। 3 মিনিট আগে ওই বিল্ডিং থেকে আমরা বের হয়েছি, তো বের হওয়ার পরে ওখানে দাঁড়াইছি, দেখলাম একটা প্লেন গেল, ওই প্লেনটা চলে গেছে। তা আমরা আবার একটা প্লেন দেখে আর কি ভাবতেছি যে প্লেনটা অনেক সুন্দর লাগতেছে আকাশে। এমনি তাকাইছি, পিছন দিকে তাকাইছি, আর যায় দেখে ওইটা যায় বিল্ডিং এর মধ্যে আর কি ব্লাস্ট করে গেছে। তারা আজ স্তব্ধ, তারা আজ নিঃস্ব, নির্বাক। তবু যেন কত শত প্রশ্ন। কেন? কেই বা দেবে জবাব? একজন গার্জিয়ান হিসেবে আসলে কি বলবো আমি। প্রশ্ন উঠেছে, কেন এই বিমান? কেন পুরনো যুদ্ধ বিমান দিয়ে প্রশিক্ষণ? কোথায় ছিল নিরাপত্তা? 1966
সাল, আপনারা গুনে দেখছেন? মাত্র 2025 সাল, আর কবে 1966 সাল? সেই আশ্রয় আজ ভয়, সেই ভবিষ্যৎ আজ চাই, সেই স্বপ্ন আজ পুড়ে গেছে। সংখ্যাটি ঠিক কত তা বলা মুশকিল। মৃত্যু সংখ্যাটা কম বলছে। আমরা ঘটনাস্থলে দেখেছি কতজন মরছে, কতজন পড়া ছিল। সেই 4টা ক্লাসের বাচ্চাদের কোনো হিসাব আছে? 45 জন স্টুডেন্টের মধ্যে 15 জন প্রেজেন্ট ছিল। এটা মাইলস্টোন সম্ভবই না। বার্নের বেডে শুয়ে হয়তো ভাবছে তারা মরে গেলেই ভালো হতো। হয়তো শরীরে আগুনের দহন নিয়ে কি বেঁচে থাকা যায়? এই দিন ক্যালেন্ডারে থাকবে না, শোকাতুর হৃদয়ের ক্যালেন্ডারে এই ছাপ রয়ে যাবে পোড়া রক্ত হয়ে। প্রশ্ন আঁকিবুকি কাটবে, আমাদের সন্তানরা কি নিরাপদ? এটা কেবলই দুর্ঘটনা নাকি চরম অবহেলার নির্মম ফল? এর মৃত্যু প্রাকৃতিক নয়, এর মৃত্যু রাষ্ট্রের খামখেয়ালিপনার জীবন্ত প্রতিচ্ছবি। এই দিন শুধু দিয়াবাড়ির নয়, 3টি জাতীয় বিবেক আগুনে পুড়বার দিন। একটি নয়, দুটি নয়, ফুলে ভরা বাগান থেকে ঝরে গেল 32 প্রাণ। শ্রদ্ধা ও ভালোবাসা নিহত শিক্ষার্থীদের প্রতি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন সূচি প্রকাশ করা হয়েছে। 22 জুলাইয়ের পরীক্ষা 17 আগস্ট এবং 24 জুলাইয়ের পরীক্ষা হবে 19 আগস্ট। এছাড়া কুমিল্লা বোর্ডের 10 জুলাইয়ের পরীক্ষা 12 আগস্ট এবং গোপালগঞ্জে স্থগিত 17 জুলাইয়ের পরীক্ষা হবে 14 আগস্ট। বুধবার বিকেলে নতুন সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এদিকে সচিবালয়ের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেন, বিমান বিধ্বস্ত হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের কাজে কোনো ব্যত্যয় হয়নি। পদত্যাগের ইচ্ছা নেই, তবে সরকার চাইলে দায়িত্ব ছেড়ে দিবেন বলেও মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। শিক্ষা প্রতিষ্ঠানে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় সোমবার দিবাগত রাত 2:30টার দিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্টে 22 জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিতের কথা জানান। অন্যদিকে মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা 24 জুলাইয়ের পরীক্ষা স্থগিতের কথা জানান। এই ঘটনার জেরে মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয় এলাকায় বিক্ষোভে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি, আহত হয় প্রায় 75 জন। এক পর্যায়ে শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করা হয়। এ নিয়ে বুধবার দুপুরে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেন, পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হুট করে নেওয়া যায় না। কেউ কেউ চাচ্ছিলেন পরীক্ষা হোক ইত্যাদি, এবং সেই প্রক্রিয়ায় প্রসেসের মাধ্যমে কয়েকজন উপদেষ্টার সঙ্গেও আমাদের কথা হয়েছে সেটা, এবং এইটা একটা সিদ্ধান্ত যেটা হুট করে নেওয়া যায় না, এবং হুট করে নেওয়ার এখতিয়ারও কারণ নেই। পদত্যাগ করবেন কিনা এমন প্রশ্নে শিক্ষা উপদেষ্টা বলেন, সরকার যদি মনে করে তাহলে দায়িত্ব আঁকড়ে ধরে থাকার কোনো অভিপ্রায় নেই। আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। স্থগিত হওয়া এইচএসসির 22 জুলাইয়ের পরীক্ষা 17 আগস্ট ও 24 জুলাইয়ের পরীক্ষা 19 আগস্ট অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় নতুন সময়সূচি ঘোষণা করেছে আন্তঃশিক্ষা বোর্ড। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সরকারের দুর্বলতাকে বড় করে না দেখে তাদের সদিচ্ছাকে বড় করে দেখা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার গুলশানে এক বৈঠক শেষে তিনি বলেন, জুলাই আগস্টকে ঘিরে পরাজিত ফ্যাসিস্ট শক্তি উত্থানের চেষ্টা করছে। নির্বাচন আয়োজনে সরকারের সদিচ্ছার কোনো ঘাটতি দেখছেন না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাথে মতবিনিময় করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। অভিযোগ করেন, নির্বাচন বিলম্বিত করতে নানা ষড়যন্ত্র চলছে। প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা, ত্বরান্বিত করা এবং ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে, সেটা আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। জুলাই এবং আগস্টে আপনার যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে,
ফ্যাসিস্ট আওয়ামী শক্তিকে যে পরাজিত করা হয়েছে, সেটা এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখা মতো অবস্থা তৈরি হয়েছে। সরকারের অভিজ্ঞতার অভাব আছে উল্লেখ করে তাদের সদিচ্ছাকে বড় করে দেখা উচিত বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা, তাদের প্রক্রিয়া, সেটাকে বড় করে দেখা উচিত। আর সবচেয়ে বড় হচ্ছে যে রাজনৈতিক দল হিসাবে আমরা সবসময় যেটা চাইব যে অতি দ্রুত নির্বাচন করে নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা। রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো আরো বৃদ্ধি পায়। সরকারকে সহযোগিতা করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান মির্জা ফখরুল। পূর্বের যে কমিটমেন্ট টু কোঅপারেট উইথ দ্য এই আপনার সরকারের সঙ্গে আপনার গভর্নমেন্ট যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আপনার তাদের সঙ্গে সহযোগিতা করা, সর্বাত্মক সহযোগিতা করবার জন্য আমরা আলোচনা করেছি। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। প্রক্রিয়াকে দ্রুত অতীতের মতো বস্তা পচা নির্বাচন দেখতে চায় না জামায়াত। বুধবার সিলেটের বিয়ানীবাজারে এক সুধী সমাবেশে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য। বলেন, কালো টাকার খেলা আর প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অতীতের বস্তা পচায় ধারায় নতুন কোন নির্বাচন চাই না এবং এমন কোন নির্বাচন আমরা মেনেও নেব না। এই নির্বাচন হতে হবে স্বচ্ছ, এই নির্বাচন হতে হবে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ডের উপরে, সমতল মাঠ নিশ্চিত করতে হবে, প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে, কোন মাস্তানতন্ত্র চলবে না, কালো টাকার খেলা মানব না। মাইলস্টোন ট্র্যাজেডির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। বলেন, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে না পারার দায়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে পদত্যাগ করতে হবে। দলটির আরেক নেতা সার্জিস আলম বলেন, জুলাই হত্যাযজ্ঞের বিচারের ক্ষেত্রেই মনোযোগ দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। বুধবার কুমিল্লা ও চাঁদপুরে পদযাত্রা কর্মসূচিতে এসব কথা বলেন এনসিপি নেতারা। প্রতিনিধিদের তথ্যে তাহসিন তারিনের ডেস্ক রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর ও কুমিল্লায় পদযাত্রা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কুমিল্লার কান্দিরপাড় টাউন হল মাঠে সমাবেশ শেষে দলটির দক্ষিণাঞ্চলে মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, স্বৈরাচার শেখ হাসিনার কারণে কুমিল্লা বিভাগ হয়নি। তার আশা আগামীতে সেই দাবি বাস্তবায়ন হবে। হাসিনা দম্ভ করে বলেছিল, কুমিল্লা নামের আগে যেহেতু কু রয়েছে, এই কুমিল্লা নামে বিভাগ হবে না। আমরা হাসিনাকে উৎখাত করে আমরা আবার বলছি, বিভাগ হবে, কুমিল্লা নামে বিভাগ হবে। মাইলস্টোনে যে ঘটনাটি ঘটেছে, যে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি নিরপেক্ষ তদন্ত হতে হবে। এই ধ্বজভঙ্গ যুদ্ধ বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। আমাদের সরকার জবাবদিহি করতে হবে। এর আগে চাঁদপুর বাস স্ট্যান্ড এলাকায় সমাবেশ করে এনসিপি। সেখানে মাইলস্টোন ট্র্যাজেডি প্রসঙ্গে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। আহতদের চিকিৎসায় ঘাটতি আছে উল্লেখ করে ব্যর্থতার দায়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে বলেন তিনি। সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। ওনার একমাত্র যোগ্যতা, উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের হচ্ছেন কাছের মানুষ। এই সময় উত্তরাঞ্চলে মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, জুলাই হত্যাযজ্ঞের প্রধান কুশীলব হাসিনা সহ জড়িত সকলের বিচার করতে হবে। প্রত্যেকটা ঘটনার পিছনে কোন ব্যক্তিগুলো দায়ী, কোন সিস্টেম দায়ী, কোন প্রতিষ্ঠানগুলো দায়ী, সেগুলো খুঁজে বের করে তদন্ত সাপেক্ষে তাদেরকে যেন শাস্তির আওতায় নিয়ে আসে। সমাবেশ শেষে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে শোক র্যালি বের করা হয়। তাহসিন তারিন, মোহনা সংবাদ। নির্বাচন কমিশন গঠনে সাংবিধানিক কমিটির বিষয়ে রাজনৈতিক দলের ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশন সহসভাপতি আলী রিয়াজ। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে তিনি বলেন, চলতি মাসেই জাতীয় সনদ তৈরি হবে। এর প্রক্রিয়া ভালোভাবেই এগোচ্ছে। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ।
যা জানিয়েছেন সেটা আমি মনে করি। রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। দ্বিতীয় পর্বের ৮৮তম দিনে নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়ে আলোচনা হয়। আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্তের দিকে অগ্রসর হতে পারব। ফ্যাসিবাদী আমলে বাকশালী পদ্ধতি ভেঙে নির্বাচন কমিশন গঠনে নতুন পদ্ধতি নিয়ে কথা বলেন এনসিপি, এবি পার্টি সহ কয়েকটি দলের নেতারা। যাতে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে এক দলের কর্তৃত্ব না থাকে, শুধু নির্বাহী প্রধানের নির্দেশে যাতে এই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ না হয়, এই প্রতিষ্ঠানগুলো যেন স্বচ্ছভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে, সেই বিবেচনায় আমরা আলাদা নিয়োগ কমিটির কথা বলেছি। ইসি গঠনে সিলেকশন কমিটিতে কারা থাকছেন সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন জামায়াত নেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তত্ত্বাবধায়ক সরকার তো আলাদা, এটা আমরা তো চাই তত্ত্বাবধায়ক সরকার। এটার ফরমেশনের ব্যাপার আলোচনা প্রায় ফাইনাল হয়েছে। আগের যে সরকার থাকবে, এক্সিস্টিং যে সরকার, সেই সরকারের প্রধানমন্ত্রী, এক্সিস্টিং পার্লামেন্টের প্রধান বিরোধী দলীয় নেতা, এক্সিস্টিং পার্লামেন্টের স্পিকার, এক্সিস্টিং পার্লামেন্টের ডেপুটি স্পিকার ব্র্যাকেটে অপোজিশন থেকে যেটা হবে, এবং সিটিং প্রধান বিচারপতির একজন প্রতিনিধি যিনি অ্যাফিলিয়েট ডিভিশনের একজন বিচারপতি হবে। তত্ত্বাবধায়ক সরকার না হলে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে না জানিয়ে এর গঠন প্রক্রিয়া নিয়ে কথা বলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে প্রকৃতপক্ষে আক্ষরিকভাবে স্বাধীন হলেও বাস্তবভাবে স্বাধীন ছিল না। সুতরাং তাকে তার নিয়োগ প্রক্রিয়াটা এমনভাবে করতে হবে যাতে নির্বাচন কমিশন কার্যক্রমে সত্যিকারভাবে স্বাধীন হয়। দ্রুত জুলাই সনদ প্রণয়নে অমীমাংসিত বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। প্রধান রাজনৈতিক দল সহ সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব অবস্থান থেকে বড় রকমের ছাড় দিয়ে এমন একটি জায়গায় এসেছেন যে বাংলাদেশে ভবিষ্যতে একটি স্বাধীন এবং কার্যকর নির্বাচন কমিশন প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় সহায়ক হবে। তিনি বলেন, জাতীয় সংসদ কর্তৃক নির্বাচন কমিশনের উপর জবাবদিহি নিশ্চিতে পৃথক আইন ও আচরণবিধি প্রণয়নের বাধ্যবাধকতা সংযুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশন মনোনয়নের জন্য সংবিধানে সুনির্দিষ্ট কমিটি গঠনের বিধান যুক্ত করতে রাজনৈতিক দল ও জোটগুলো ঐকমত্যে উপনীত হয়েছে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় আক্রান্ত 319 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় মারা যাওয়া 4 জনের মধ্যে 2 জন পুরুষ, 2 জন নারী। আর আক্রান্তদের মধ্যে 229 জনই ঢাকার বাইরের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 69 জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 18,345 জন। আন্তর্জাতিক প্রসঙ্গ। গেল 24 ঘন্টায় গাজায় অনাহারে প্রাণ গেছে 10 ফিলিস্তিনির। কয়েকদিনের ব্যবধানে কেবল খাদ্যের অভাবে মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। এদিকে বুধবার সকাল থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 41 জন মারা গেছে। গাজা উপত্যকার বড় পরিসরে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে 109টি ত্রাণ সংস্থা। দুর্ভিক্ষের সংকট সমাধানে ইসরায়েলকে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহরিন। গাজায় খাদ্য সংকটকে হাতিয়ার বানিয়ে নতুন বর্বরতা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। একদিকে ত্রাণ অবরোধ করে সৃষ্টি করছে দুর্ভিক্ষ, অন্যদিকে যে সামান্য ত্রাণটুকু প্রবেশ করতে দেয়া হচ্ছে তা বিতরণের নামে মৃত্যুর ফাঁদ তৈরি করে ক্ষুধার্ত মানুষদের ওপর ছোড়া হচ্ছে গুলি। সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য মতে বুধবার অনাহারে মৃত্যু হয়েছে 10 ফিলিস্তিনির। কয়েকদিনের ব্যবধানে খাবারের অভাবে প্রাণ গেছে 111 জনের, যার মধ্যে 80 জনই শিশু। তারপরও একাধিক হামলা চালিয়ে গাজা জুড়ে হত্যা করা হয়েছে আরও 41 জনকে।
চলমান এ বর্বরতার জেরে 109টি ত্রাণ সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে দ্রুত অবস্থান নেবার জন্য আহ্বান জানিয়েছে। এছাড়াও সংস্থাগুলো সতর্ক করে বলছে, ইসরায়েল আগ্রাসন বন্ধ না করলে গাজায় চরম দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে। ক্রমবর্ধমান দুর্ভিক্ষ সংকটের সমাধানে ইসরায়েলকে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটিতে গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নেয়া 80 শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যদিকে অস্ট্রেলিয়ার সিনেটে গাজাবাসীর পক্ষে প্লাকার্ড প্রদর্শন করায় গ্রিনস দলের সিনেটর মেহরিন ফারুকিকে শাস্তি দেয়া হয়েছে। সিনেট প্রেসিডেন্ট লু লাইন্স বলেন, সিনেটর ফারুকি জেনে শুনে সংসদের নীতিমালা ভেঙে রাজনৈতিক বার্তা হিসেবে সাইন ব্যবহার করেছেন। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। অভ্যুত্থানের বছর না ঘুরতেই পরাজিত শক্তি ষড়যন্ত্রে লিপ্ত বললেন প্রধান উপদেষ্টা। সরকারকে নিরপেক্ষতা প্রমাণের তাগিদ রাজনীতিকদের। মাইলস্টোন ট্র্যাজেডিতেও 29 জনের মৃত্যু নিশ্চিত করেছে সরকার। প্রাণহানি নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ। নিস্তব্ধ মাইলস্টোনে বিষাদের ছায়া। সরকারের দুর্বলতা নয়, সদিচ্ছাকে বড় করে দেখা উচিত বলছে বিএনপি। দেশে বস্তা পচা নির্বাচন আর চায় না জামায়াতে ইসলামী। এবং ইসি গঠনের সাংবিধানিক কমিটির বিষয়ে একমত রাজনৈতিক দল, বললেন আলী রিয়াজ। চলতি মাসেই জাতীয় সনদ তৈরির প্রতিশ্রুতি। এই ছিল মোহনা সংবাদে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।